মানহা ঘরে এসেছে। বিছানায় উপর হয়ে শুয়ে কাঁদছে। আর ঠিক কতটা ভাঙতে হবে তাকে? এসবের হিসাব মেলাতে গিয়ে ব্যর্থ সে। এত বছরের লুকানো সত্যটা আজ কয়েক মিনিটে কিভাবে উন্মুক্ত করে দিল সে। ভীষণ অপরাধবোধ কাজ করছে তার। সে কি পাপ করেছে? দরজায় শব্দ হয়। ভাজানো দরজা খট করে খুলে যায়। দরজা খোলার শব্দটুকু কানে আসতেই দ্রুত শোয়া থেকে উঠে বসে সে। নিজেকে স্বাভাবিক করতে চোখের উপচে পড়া পানিটুকু হাতের তালুতে মুছে নেয়। তবে গালে তার পানির এক রেখা রয়েছে। পূর্ণিমা এসেছে। মানহা নিজেকে সামলে ডাকে, গিন্নিমা। পূর্ণিমা বিছানার দিকে এগিয়ে আসে। মানহার কাঁপা কণ্ঠে ফোঁস করে নিঃশ্বাস ছেড়ে জিজ্ঞেস করে, কাঁদছিস? হুম, একদম কাঁদছি না। তবে চোখে পানি কেন? মানহা দু একবার গালে হাত বুলিয়ে বলল, কই পানি? ধুর, ছুটে আসতে গিয়ে উড়ন্ত চুল চোখে ঢুকে জ্বালা করছিল, তাই চোখে পানি এসেছে। অরুণিমা হাত বাড়িয়ে ডাকলেন, আয় দেখি, বুকে আয়। মানহা কিছু সময় তাকিয়ে থাকল। তার চোখ আবার ভরে উঠছে। এ সময় তার সত্যি একটু আদুরে হাতের প্রয়োজন ছিল। আর দেরি করে না, দ্রুত গিয়ে জড়িয়ে ধরে অরুণিমাকে। মুখ লুকায় অরুণিমার বুকের মাঝে। অরুণিমা মানহার মাথায় আদুরে হাত রেখে বলে, পুরুষের মন ইট পাথরের তৈরি দালান ঘর। এ মনে হাজার আঘাতেও ক্ষয় নেই। তীব্র বৃষ্টিতেও এদের ভাঙন নেই। ভাঙন তো হয় মাটির ঘরে। অনাবৃষ্টিতেই নিজেকে কেমন গলিয়ে দেয়। আমরা নারীরা হলাম সেই মাটির ঘর। অরুণিমা থামে। মানহা আরো শক্ত করে জড়িয়ে ধরতে চায় তাকে। থেকে থেকে ফুঁপিয়ে উঠছে। অরুণিমা আবার বলে, নারী লোকের বিবাহের আগেই ঠকা ভালো, বিবাহের পর ঠকিলেই মরণ। মানহা মুখ তুলে তাকালো। অরুণিমার চোখে তাকাতেই থমকে যায় সে। অরুণিমার চোখে পানি, চোখ জোড়া হালকা লাল। মানহা আসতে ডাকল, গিন্নিমা। অরুণিমা চোখের পাতা বুঝে বড়সড় একটা নিঃশ্বাস টেনে নিল। মানহা নিজের ব্যথা ভুলে বলল, আপনি কাঁদছেন গিন্নিমা? খুশিতে কাঁদছি। এই অভিশপ্ত বংশের নির্মম পরিহাস হতে কেউ অন্তত রক্ষা পেয়েছে। কি বলছেন এসব গিন্নিমা? অরুণিমা কিছু সময় মানহার মুখপানে তাকিয়ে থেকে বলল, রক্তচোষা দেখেছিস? চিনিস? মানহা ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল। কি উত্তর করা উচিত বোঝা নেই তার। অরুণিমা আবার বলল, এই বংশের প্রতিটি পুরুষ রক্তচোষা, নারী দেহের লোভী। মানহার অবাকে চোখ দুটো বেশ বড় বড় হয়ে উঠল। অরুণিমার প্রতিটি কথায় যেন কিছু একটা ইঙ্গিত। মানহা বলল, কি হয়েছে গিন্নিমা? আপনার এত কড়া কথার মানে আমার মস্তিষ্ক নিতে পারছে না। দয়া করে খোলসা করুন। অরুণিমা কিছুক্ষণ চুপ থেকে তাচ্ছিল হাসল। পুরুষের তীব্র ভালোবাসা সইবার ক্ষমতা নেই। এরা যেথায় তুচ্ছ তাচ্ছিল্য পাইবে, সেথায় থাকার জেদ ধরে। ঠিক এমন হয় এই বংশের ধারায়। আমার শ্বশুরের পূর্বপুরুষ থেকেই হয়ে আসছে সব। ঘরে বউ রেখে দিনের পর দিন বাইজি গৃহে রাত কাটিয়েছে তারা। আমার শ্বশুরবাবাও ছিলেন মেয়েবাজ। ক্ষমতার খাতিরে তিনি বিবাহ করিয়াছেন, তবুও সেই লোকের কুঠুরি গৃহে নারী লোকের আনাগোনা ছিল। অরুণিমা থামে। মানহার কৌতূহলী মস্তিষ্ক সজাগ হতেই প্রশ্ন করে, খালুজান তো এমন নয় গিন্নিমা। তিনি আপনাকে ভীষণ ভালোবাসেন। তাহলে আপনি কেন ব্যথা নিচ্ছেন? মরা মানুষে কি আর আত্মীয়ের কান্না শোনে? শোনে না নিশ্চয়ই। আমার ভিতরটাও মৃত। সব জানি, বুঝি, দু চোখ মেলিয়া দেখি। তবে আমার বলার কিছুই নেই। বহু বছর আগেই আমার ভিতরের হাস্যোজ্জ্বল মানুষটার মৃত্যু ঘটেছে। মানা স্তব্ধ। সে যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। অরুণিমা উঠে দাঁড়ায়। একটু একটু করে এগিয়ে গিয়ে থামে জানলার কাছে। যার লাগে আমি ঘরের লোকের দুশ্মন সাজছি, সব ছাইরা সেই সুদূর ঢাকা হইতে এই অচেনা শহরে আসি ঘর বাঁধছি। এই মানুষটাই আমারে সবচেয়ে বড় ধোকা দিছে। আমারে ঠকাইছে। আমার ভালোবাসার ফায়দা লুটে আমারই কাছের বান্ধবীর লগে যৌন সম্পর্কে লিপ্ত হয়েছে। মানা বাকরুদ্ধ হয়ে যায়। ফ্যালফ্যাল চোখে তাকিয়ে শুধু দেখছে অরুণিমাকে। পূর্ণিমা বলে, শোন মেয়ে, আবেগ আর অনুভূতির দুটির মিশ্রণ না করে যত দূরে থাকা যায় ততই মঙ্গল। এই দুই মিশ্রণেই হয় কলঙ্ক। সাদা কাপড়ের কালি আর নামে লাগা কলঙ্ক, দুটোই ভয়ঙ্কর। যত ঘষিবে ততই বাড়িবে। মানার হাত পা কাঁপছে। এত কঠিন সত্যগুলো গিন্নি মাঝে কত অনায়াসে বলে দিল। এখন যেন দম বন্ধ লাগছে।
আরাধ্যকে সে বরাবরই ঘৃণা করতে দেখেছে এই বংশকে। বলতে শুনে সেই বংশের ধ্বংস সে করবেই, ধূলিসাৎ করবেই মীরের রাজত্ব। আরাধ্য একরোখা। একবার বলেছিল এই বংশের অস্তিত্ব বিলীনের আগে তার মৃত্যু নেই। যদি মৃত্যু হয় তবে স্বেচ্ছায় মৃত্যু, যা আরাধ্য কখনোই মানবে না। তবে কি এই মীরের রাজত্ব? ভাবতে পারে না মানহা। দুহাতে মাথা চেপে ধরে বসে রয়। অর্ণিমার ডাক পড়ে। রেণুর মা এসেছে ডাকতে। অর্ণিমা জানালা থেকে সরে দরজার দিকে আসতেই রেণুর মা বলল, গিন্নিমা বৌরানি আইছে, রইসুল যাইয়া লইয়া আইছে, আপনার অপেক্ষায় রয়েছে নিচে, জলদি আসেন। ছোট নবাব ঘরে আছে? রেণুর মা মাথা নিচে নামিয়ে মিয়ে যাওয়া কণ্ঠে বলল, নেই। অর্ণিমা দীর্ঘশ্বাস ছাড়ে। উল্টো ঘুরে একবার মানহার দিকে তাকিয়ে পা বাড়ায় অন্তর্মহলের দিকে। বিকেল পেরিয়ে সন্ধ্যা নামছে। পাখিরা একে একে ঘরে ফিরছে। অবাধ্য পাখি সারাদিন পুরো আকাশ উড়ে দিন শেষেও ছুটে এসে বাসায় আশ্রয় নেয়। একটা টিয়া রঙের পাখি এসে মীরবাড়ির পুরনো আম গাছের পাতার আড়ালে ঢুকে গেল। ইফরা তাকিয়ে দেখল। ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে পড়ন্ত বিকেলে লাল আভা। মাগরিবের ওয়াক্ত চলছে। চারপাশে আজানের হিড়িক পড়ছে। ইফরা মাথার ওড়না টেনে ছাদ থেকে ঘরের থেকে পা বাড়াবে, তখনই চোখ আটকে যায় দূরে ওই স্টিলের ঘরের দিকে। দুটো লোক এগিয়ে যাচ্ছে সেই দিকে। একজনের মাথায় কালো কাপড়ে ঢাকা, হাত দুটো পিছনে বাঁধা। অপরজন সেই লোককে ধরে নিয়ে চলছে, ঠিক যেন জেলের কোনো কয়েদিকে কালো টুপি পরিয়ে হাত বেঁধে নিয়ে যাওয়া হচ্ছে। কিছুক্ষণের মাঝেই লোক দুটো ঘরে ঢুকে যায়। ইফরা তাকিয়ে থাকে। মিনিট দুইকের মাঝে আরাধ্যকে দেখতে পায় সে। মনে প্রশ্ন জাগে। ঘরটা আগেও দেখেছে ইফরা, তবে কৌতূহলী নয় সে। এবারের কিছুতেই আকর্ষণ করে না তাকে। কখনো তেমন সন্দেহভাজক কিছু চোখেও পড়েনি তার। আরাধ্য দৃষ্টি নাগালের বাইরে যায়। ইফরা ধ্যানমগ্ন, কিছু খোঁজার আশায় তাকিয়েই থাকে। অতিক্রম হয় কিছুটা সময়। আধার ঘনিয়ে আসছে। নামাজের ওয়াক্ত পেরিয়ে যাচ্ছে। হঠাৎ কাঁধে কারো স্পর্শ পেতেই চতুর মস্তিষ্ক সজাগ হয়ে ওঠে। ভীত হয় ইফরা। মনে পড়ে সেই রাতের কথা। কাঁধে কোনো পুরুষের হাত ভেবেই দ্রুত ঘুরে তাকাতেই নজর পড়ে আরাধ্যের উপর। চমকে কিছু সরে গিয়ে রেলিংয়ে পিঠ ঠেকায় ইফরা। লোকটাকে মাত্র কিছু সময় আগেই দেখেছে সে ঘরের দিকে। উল্টো ঘুরে ঘরের দিকে একবার তাকিয়ে দেখে সে। একের পর এক বিস্ময়কর সব ঘটনা। আরাধ্য ডাকে, ইরা। ইফরা শুনল কিনা জানা নেই। এক ঘোরের মধ্যে বসবাস চলছে তার। আরাধ্য কিছুটা ঝাঁকিয়ে আবার ডাকে, হ্যাঁ মেয়ে, ইরা, কখন এসেছো তুমি? আজ ফিরলে যে? ইফরা হুসেন এক ধ্যানে তাকিয়ে থাকলো আরাধ্যের মুখপানে। আরাধ্য ঘটনা বুঝল না। রাত বাড়তে থাকলো। ছাদের এক কোণে থাকা সন্ধ্যা মালতীর কাছ থেকে কুঁড়িগুলো উঁকি ঝুঁকি দিচ্ছে। এসব কোনোটাই আরাধ্যের লাগানো নয়। ছেলেটা এত শৌখিন নয়। এ গাছের মালিক মানহা। বাগানের প্রতিটি কোনায় কোনায় থাকা প্রতিটি গাছ মানহার অস্তিত্বের জানান দেয়। আরাধ্য কোলে তুলে নিল ইফরার ছোটখাটো শরীরটা। কি হয়েছে সেসবে মাথা ঘামাতে চাইছে না। ধীরে ধীরে এগিয়ে গেল ঘরের দিকে। আরাধ্যের কাটা হাতে ব্যান্ডেজ না করার কারণে আবারও রক্ত ঝরছে। ইফরার পরনের শাড়িতে রক্ত লেগেছে। এসবে ভ্রুক্ষেপ নেই লোকটার। ইফরা মুখ লুকিয়েছে আরাধ্যের বুকে। আরাধ্যের ভালো লাগছে। মেয়েটার কাছে থাকলেই তার ভালো লাগে, ভীষণ ভালো লাগে। এক দৃষ্টিতে তাকিয়ে হাঁটতে হাঁটতে কখন যে ঘরে এসেছে খেয়াল নেই দুজনের। আরাধ্য এগিয়ে যায়। বিছানায় আলতো করে শুইয়ে দেয় ইফরাকে। মেঝেতে হাঁটু ভাঁজ করে বসে। মুখে আসা বাচ্চা চুলগুলো সরিয়ে দেয় ইফরার। ইফরা চোখের পাতা ফেলে না। আরাধ্য ইফরার হাত তার মুষ্টিবদ্ধ করে ডাকল, ইরা। ইফরা তাকিয়ে থাকলো। আরাধ্য তার গালে আলতো হাত ছুঁয়ে বলল, কখন এসেছ? কে নিয়ে এসেছে? ইফরার চোখের কোণ গড়িয়ে পানি পড়ছে। আরাধ্যের অস্থির লাগে। কান্না করার কোনো কারণ খুঁজে পায় না সে। না, সে তো বকেনি। আরাধ্য অস্থির হয়ে শুধালো, কি হয়েছে ইরা, বলো আমায়। ইফরা কথা বলে না। আরাধ্যের হাত টেনে নিয়ে ঠোঁট ছোঁয় তাতে। আরাধ্য চমকিত হলো। অবাক নয়নে তাকিয়ে থাকলো। ইফরা তার হাতটা গালে নিয়ে আদুরে স্পর্শ অনুভব করতে চোখ বুজে নিল। আরাধ্য অপর হাতে ইফরার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। খেয়েছো কিছু? ইফরা নিশ্চুপ। আরাধ্য হাঁপ ছাড়ল। আপাতত ইফরাকে না ঘাটিয়ে উঠতে যাবে, তখনই বুঝি ইফরা তার হাত আরো শক্ত করে চেপে ধরেছে গালে। ইরা। ইফরা নড়ল না। এবারেও প্রত্যুত্তর করল না। আরাধ্য আবারও হাত বুলিয়ে দেয় তার মাথায়। কিছুক্ষণের মাঝেই ঘুমে পাড়ি জমে ইফরা। গভীর রাত। ইফরাকে জড়িয়ে ধরে শাড়ির ফাঁকে নরম পেটে হাত রেখে ঘুমানোটা আরাধ্যের অভ্যাসে দাঁড়িয়েছে। কয়েকদিনেই এই মেয়েকে জড়িয়ে ঘুমানোটা তার মনের সুখ বলে অনুভব হয়। মুখ গুজেছে ইফরার কেশে। রাত বাড়ছে। দেয়ালে ঝুলতে থাকা ঘড়ির কাঁটা জানান দিল রাত 3টে। ধীরে ধীরে ইফরার শরীর হতে সরে যায় আরাধ্যের হাত। নিঃশব্দে উঠে বসে আরাধ্য।
বিছানার এদিক ওদিক তাকিয়ে তার কালো রঙের মোবাইলখানা খুঁজে বের করে চোখ বুলায়। ফোনের স্ক্রিনে চলচল করছে রেজার 3টে মেসেজ। আর তো মেসেজগুলো দেখে নিয়ে বিছানা ছেড়ে নেমে যায়। গোসলখানায় গিয়ে চোখে মুখে পানির ঝাপটা মেরে এসে আয়নায় নিজেকে দেখে কিছু সময়। চুলে হালকা পানি। আরাধ্য চুলগুলো ঝেড়ে নিয়েই ড্রেসিং টেবিলের গ্লাস উল্টো ঘুরিয়ে দিল। অদ্ভুত এক ডেকোরেশন। আয়না ঘুরে যেতেই সামনে উদয় হলো ধারালো সব অস্ত্রের সাম্রাজ্য। আরাধ্যর চোখ মুখ উচ্ছ্বাসিত হয়ে উঠল। কে বলবে এত সুন্দর পরিপাটি ঘরের ডেকোরেশনের আনাচে কানাচে কত কি রয়েছে চোখের আড়ালে। আরাধ্য তাকিয়ে রইল কিছু সময়। এরপর মাথা চুলকে ছোট এক মাল্টি কুড়াল হাতে তুলে নিল। কুড়ালটা উল্টে পাল্টে দেখেই আবারও আয়না ঘুরিয়ে স্বাভাবিক করে। আয়নায় প্রতিবিম্ব পড়ে ঘুমন্ত ইফরার। আরাধ্য এক দৃষ্টিতে ঘুমপড়িকে দেখে নিয়ে আলমারি হতে এক কালো শাল গায়ে জড়িয়ে বেরিয়ে যায় ঘর থেকে। আরাধ্য দরজা পার হয়, ঠিক তখনই ঘুম থেকে উঠে বসে ইফরা। ঘুম ভেঙেছে অনেক সময়। আরাধ্যের উষ্ণতা সরে যেতেই ঘুম পালিয়েছে চোখ থেকে। দ্রুত বিছানা ছেড়ে নেমে আয়নার কাছে যায় সে। তবে তেমন কিছুই নজরে আসে না। ছুটে যায় ব্যালকনির দিকে। এদিক থেকে কিছুটা মীরবাড়ির প্রবেশদ্বার দেখা যায়। ইফরা প্রবেশদ্বারের দিকে তাকাতেই খেয়াল করে আরাধ্য বাগানের পথ ধরে হেঁটে যাচ্ছে। কৌতূহলী চোখে তার যাওয়ার পানে তাকিয়ে থাকে ইফরা। সময়ের সাথে পা মিলিয়ে আরাধ্য সেই স্টিলের ঘরের পথে চলে যায়। ইফরা দেরি করে না। শাড়ির আঁচল মাথায় টেনে ছুটে বেরিয়ে যায় ঘর হতে। পিছনে আরাধ্যের। চুপি সারে এগিয়ে যায় সেই ঘরের দিকে। মনটা খোঁজ করছে তার। হ্যালোসিনেশন হবার কোনো কারণ নেই। তবুও হয়েছে। একই সময়ে দুই জায়গায় লোকটাকে দেখেছে সে। এটা কি করে সম্ভব হয়েছে? পাখা নেই। উড়ে নিশ্চয়ই আসেনি লোকটা। ভাবনার মাঝে এই ঘরের একদম কাছাকাছি এসে পড়ে ইফরা। দরজায় পাহারা বসানো। দুজন লোক পাহারায় রয়েছে। এ ঘরে পাহারা রাখার মানে কি? কি আছে এর ভিতরে? মনে কত কত প্রশ্ন ইফরার। উত্তর খোঁজা বাকি। মন দোনা মোনা করছে। লোক দুটোর নজর পেরিয়ে ঘরে প্রবেশ সে খুব একটা সহজ নয়। সে কি করবে? ভেতরে কি করে যাবে? একা একা মনে মনে পিড়পিড় করে ইফরা। আশপাশ তাকিয়ে পথ খোঁজে সে। তবে তেমন কোনো উপায় নেই। মাঝে এক বিপদ ঘটে। পাহারাদার একজনের নজর পড়ে যায় তার উপর। কে? কে ওখানে? পাহারাদারের গম্ভীর কণ্ঠশ্রবণ হতেই দ্রুত উল্টো ঘুরে ইফরা। ভীত হয়। হাত পায়ের আঙুল কাঁপছে তার। উল্টো ঘুরে বাড়ির পথে পা বাড়াবে তখনই এক তীরের ফলা পাশ কেটে তার সামনের মাটিতে গেঁথে পড়ে। থমকে যায় ইফরার পা। পাহাড়দার দুজন এগিয়ে এসে পথ আটকায় তার। ইফরাকে শাড়ির আঁচলে মুখ লুকাতে দেখেই গম্ভীর গলায় প্রশ্ন করে, কে আপনি? এইখানে কি করছেন? ইফরা কথা বলে না। লোক দুটো একে অপরের মুখ দেখাদেখি করে আবারও বলে, কি হলো? বলুন, কে আপনি? এবারেও নিশ্চয় ইফরা। পাহাড়দারের শোরগোল শুনে ঘর থেকে বেরিয়ে আসে রেজা। এগিয়ে এসে দাঁড়ায় লোক দুটোর পাশে। রেজাকে দেখে মাথা নিচে নামিয়ে পাশে সরে গিয়ে দাঁড়ায় লোক দুটো। রেজা চমকিত। ইফরার বেশভূষণ এসে চিনে ফেলেছে এই নারীকে। রেজা তোতলানো কণ্ঠে বলল, বৌরানী, আপনি এইখানে? ইফরা মুখ হতে আঁচল সরিয়ে রাজবাড়ি কণ্ঠে বলে, চেনার জন্য ধন্যবাদ। রেজা মাথা নিচু করে বলল, শুক্রিয়া বৌরানী। তবে রেজা কথা শেষ করতে পারল না। তার আগে ইফরা বলল, আমি ভিতরে যাব, নিয়ে চলুন। ইফরা যতটা ঘুরে বাড়ির দিকে পা বাড়িয়েছিল ততটাই ঘুরে যায় রহস্যময় ঘরের দিকে। দরজার দিকে পা বাড়াবে তার আগে পথ আটকায় রেজা। দৃষ্টি মাটির দিকে রেখে বলল, মানে বৌরানী, ভেতরে যাবার অনুমতি নেই। ইফরা চোখ বড় বড় করে তাকিয়ে জিজ্ঞেস করল, অনুমতি নেই মানে? ছোট নবাব ব্যতীত এ ঘরে বহিরাগত প্রবেশ নিষেধ বৌরানী। কারণ কি? রেজা উত্তর করে না। তবে ইফরা অধীর আগ্রহে থাকে রেজার উত্তরের অপেক্ষায়। রেজা শুষ্ক ঢোক গিলে বলল, আপনি ফিরে যান বৌরানী। আমি ভিতরে যাব, পথ ছাড়ুন। ইফরা পাশ কাটাতে চাইলে আবারও পথ আটকায় রেজা। দুই হাত জোর করে বলে, দয়া করুন, ভেতরে অস্বাভাবিক কিছু নেই, আপনি ফিরে যান বৌরানী। ইফরা বিরক্ত হয়। গলা এক তেজি ভাব এনে বলে, ভুলে যাচ্ছেন আপনি মীরবাড়ির বৌরানীর সামনে দাঁড়িয়ে। ছোট নবাব নিশ্চয়ই আপনার এই বেয়াদবি মানবে না। রেজা মাথা একদম নুইয়ে নেয়। ইফরা আবার বলল, আমায় যেতে দিন, বিপদ বাড়াবেন না। এবার আর রেজার অনুমতির প্রয়োজন মনে করেন ইফরা। রেজাকে রেখেই এগিয়ে যায় ঘরের দিকে। রেজা এক হাতে কপাল চেপে কিছু সময় গাঢ় হয়ে দাঁড়িয়ে থাকে। গলা শুকিয়ে আসছে তার। পরবর্তী কি হবে ভেবেও দম ফুরিয়ে আসছে। সে অপেক্ষা করে না, দ্রুত পিছু নেয় ইফরার। ঘরে প্রবেশ করেছে ইফরা। পুরো ঘর জুড়েই অন্ধকার। কোথাও কিছু দেখা মিলছে না। ইফরার নিঃশ্বাস আটকে আসছে। অন্ধকারের বড্ড ভয় তার। রেজা পেছনে এসে দাঁড়াতেই সে আদেশ করল, বিদ্যুৎ আছে, আলো জ্বালান। রেজা সরে গিয়ে লাইট জ্বালাতেই পুরো ঘর দিনের মতো পরিষ্কার হয়ে গেল। পুরো ঘর ফাঁকা। কোথাও একটা ফার্নিচার অব্দি নেই।
আরাধ্যের খোঁজ পেতে পুরো ঘরে চোখ বুলায় ইফরা। কোথাও কিছু নেই। ইফরা এগিয়ে গিয়ে ঘরের আনাচে কানাচে দেখছে। পুরো ঘর পরিষ্কার। ইফরার অসহ্য লাগছে সব। ঘাড় ঘুরিয়ে রেজার মুখের দিকে তাকিয়ে বলল, ছোট নবাব কোথায়? রেজা মুখে কুলু পেড়েছে। সে উত্তর করে না। ইফরা ঘাটায় না তাকে। হয়তো সে ভুল বুঝেছে। ছোট নবাব নেই। রেজা বলেছে ভেতরে সব স্বাভাবিক। তবে এই ফাঁকা ঘরে আসতে অনুমতির কি প্রয়োজন? মস্তিষ্কে একের পর এক প্রশ্নের তালগোল পাকিয়ে চলছে তার। সে ঘর হতে বেরিয়ে যাবে এই ব্যাপারটা মস্তিষ্কে প্রসেসিং হওয়ার আগেই ফুটন্ত কিছুর শব্দ কানে আসে তার। শব্দটা ঠিক চুলায় ফুটন্ত গরম পানি যেমন বলক তুললে এক বুদবুদ শব্দ হয়, তেমন ফাঁকা ঘরের শব্দটা প্রখর হয়। ইফরা দিক শূন্য, খুঁজে পায় না শব্দের উৎস। স্টিলের ঘরটির ছোট এক রুম। এ রুমে যেহেতু মানুষ নেই, তবে শব্দ আসার কথা নয়। সন্দেহান চোখে রেজার দিকে তাকিয়ে আবারও প্রশ্ন করে, ছোট নবাব কোথায়? রেজা নিশ্চুপ। ইফরা রাগী কণ্ঠে বলল, মুখ খুলুন, আপনার জন্যই মঙ্গল হবে। ছোট নবাব কোথায় বলুন। ইফরা সরে রেজার দিকে এগিয়ে যাবে, তখনই তার মনে হলো কেউ চিৎকার করছে। তবে কোথায় করছে? সব কেমন ধোঁয়াশা। এ কেমন চক্র? ইফরার ছোট মস্তিষ্ক প্রতি মুহূর্তে ধোঁকা দিচ্ছে তাকে। ভাবতে পারে না। আরও একবার এদিক ওদিক তাকাতে গিয়ে ইফরার নজর পড়ে রেজার পায়ের দিকে। পুরো ফ্লোরের রং একরকম হলেও রেজার দাঁড়ানো জায়গায় রং ভিন্নতা। ইফরা তাকিয়ে থাকলো অধিক সময়। রেজার অস্বস্তি লাগছে। গা ঘেমে উঠছে তার। কপালে বিন্দু বিন্দু ঘাম। ইফরা তার অস্বস্তি আরও একগুণ বাড়িয়ে দিয়ে তার চারপাশে একবার চক্কর কাটে। এতে যেন প্রাণ যায় যায় করছে রেজার। ইফরা ঘোড়া থামিয়ে হঠাৎ বলল, সরে দাঁড়ান। রেজা বুঝল না। ফ্যাল ফ্যাল চোখে তাকিয়ে থাকলো ইফরার দিকে। ইফরা এবার নমনীয় হয়ে বলল, সরে দাঁড়ান মানে বৌরানী, হয়েছে কি? ইফরা হাত উঁচিয়ে থামিয়ে দিল। শুনতে আগ্রহী নই। শুধু বলুন পাকা মেঝেতে কাঁচা মাটি কি করে এলো? মানে? পুরো ঘরের মাঝে এই জায়গায় মেঝের রং ভিন্ন কেন? রেজা কথা বলে না। ইফরা আবার বলল, উত্তর করছেন না। নীরবতা সম্মতির লক্ষণ। তবে নিশ্চিত ঝামেলা রয়েছে। কোনো ঝামেলা নেই বৌরানী, আপনি সরে আসুন। কথা বলতে দেরি, রেজাকে টেনে সরিয়ে দিতে দেরি নেই ইফরার। রেজা হতভম্ব। ইফরা মুচকি হেসে বলল, ধন্যবাদ। রেজা বাকরুদ্ধ। আজ কার মুখ থেকে উঠেছিল কে জানে। কী সব ঘটছে তার সাথে। ইফরা হাঁটু কেড়ে বসল মাটিতে। আলতো হাতে মাটি তুলে নাকের কাছে এনে শুকল। ভেজা মাটির গন্ধ। মেঝের অংশে আঙুলে টোকা দিতেই অদ্ভুত এক শব্দ অনুভব করল। রেজা ভয় জমে উঠেছে। কি করবে বুঝে আসে না তার। উপায়ন্তর না পেয়ে ইফরার মনোযোগ সরাতে ডাকে, বৌরানী, ভোর হয়ে এলো, ফিরবেন না? এদিকে আসুন। রেজা চমকাল। ইফরার মনোযোগ টানতে পারেনি, সে বুঝেছে এটা। কাঁপা গলায় বলল, ওখানে কি করছেন বৌরানী? মেঝে ঠান্ডা, আপনি অসুস্থ হয়ে পড়বেন। ওটা পরে ভাববেন, আগে এদিকে আসুন। রেজা এগিয়ে গেল। ইফরা তার মুখের দিকে তাকিয়ে বলল, সরিয়ে দিন। জি কি? অভিনয় করবেন না। যদিও আপনার অভিনয় দেখতে আমি আকর্ষিত নই, তাই হয় আপনি সরিয়ে দিন এই কার্পেট, নয়তো আমি সরিয়ে নিব। রেজা থ মেরে যায়। 10 নম্বর বিপদ সংকেত তার মাথার উপর। ইফরা পাত্তা দিল না এসবে। বসা থেকে সরে গিয়ে মেঝেতে রাখা কার্পেট সরাতেই বড় এক বিদ্যুৎ শক খায় সে। ছিটকে পড়তে গেলেই রেজা ধরে নেয় তাকে। বৌরানী, সামলে! ইফরা থমকায়। ঘরের মাঝে এক গর্ত দেখে রেজার চোখে তাকিয়ে নিজেকে সামলে এগিয়ে আসে সে।